ওকে, আমরা আজকে আমাদের পঞ্চম ক্লাস শুরু করছি লারাভেল ব্যাচ 11 এ। বন্ধ করে দেন। তো আজকে আমরা শুরু করব ইনফ্যাক্ট লারাভেল, হ্যাঁ, লারাভেল ফ্রেমওয়ার্কটা কি তার উপরে আমরা বিস্তর আলোচনা করব। ফ্রেমওয়ার্কের ইউজও করব পরবর্তী সকল সেশনে, 20টা সেশনে। আজকে শুরু হচ্ছে এবং আমরা শুরু করব ব্লগ দিয়ে এবং আগামী 7-8টা ক্লাসের মধ্যে ব্লগ শেষ হয়ে যাবে। দেন ই কমার্স স্টার্ট হবে এবং ই কমার্সটা শেষ হলে আমাদের কোর্সটাও সম্পূর্ণ হবে। সো আপনারা প্রজেক্ট বানাতে শিখবেন অ্যাকচুয়ালি ল্যারাভেল দিয়ে। পিএসপির বেসিক সিনট্যাক্স এবং অবজেক্ট ওরিয়েন্টেডের যে কনসেপ্ট, স্লাইড একটা কনসেপ্ট আপনাদের মধ্যে দেয়া হয়েছে যেটা আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন ল্যারাভেলের মধ্যে। বাট এই না যে আপনারা যেভাবে এখানে ওপিতে আপনারা ক্রুডিং শিখলেন সেটাই আবার ল্যারাভেলের মধ্যে ওই স্টাইলেই আপনি ক্রুড করতে পারবেন। নো, টোটালি প্রসেস কি ডিফারেন্ট, বাট টাস্ক কি সেম, তারাও ডাটা দেবে, রাইট? সো পরীক্ষা মনে করেন যে পরীক্ষা নিচ্ছে কেউ, একেবারে আদিম কালচারে কেউ যদি থাকে বনে জঙ্গলে, তারা কি এক স্টাইলে পরীক্ষা নেয় না, নাকি আমাদের মতো স্টাইলে পরীক্ষা নেয় খাতা কলমে? তাদের পরীক্ষা নেওয়ার স্টাইল ডিফারেন্ট, রাইট? আমাদের চেয়ে অনুন্নত যারা, তাদের পরীক্ষার স্টাইল কি ডিফারেন্ট, আমাদের একরকম, আর যারা আরো উন্নত তাদের পরীক্ষা নেওয়ার স্টাইল আরো অন্যরকম। যেমন বাইরের দেশগুলোতে যে কোশ্চিন পত্রগুলো সেটা একদম পরীক্ষার আগে অটোমেটিক ইয়েতে উঠে যায়, স্ক্রিনে চলে আসে এবং ওই স্ক্রিন থেকেই দেখে দেখে পরীক্ষা দেয়। হ্যাঁ, খাতে মানে হাতেটাতে আপনার কোশ্চিনের স্ক্রিপ্ট অথবা আপনার কাছে ওই পরীক্ষার সময় যে ডিভাইসটা থাকবে, অনেক দেশেই আছে যে ডিভাইসে কোশ্চিনটা আপনি দেখতে পাবেন। একটা নির্দিষ্ট সময়ে কোশ্চিনটা ফ্ল্যাশ হয়ে গেল, আপনার সামনে চলে আসলো, দেন আপনি ওইটা দেখতে পাচ্ছেন। তারা অনেক উন্নত, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা একটা করে ডিভাইস তারা অ্যালোকেট করে দিয়েছে। সেটা বোঝাতে পেরেছি? তো সিস্টেম চেঞ্জ, বাট কাজ কি সেম। এক একজন এক এক স্টাইলে করেন, কাজটা সেম। মানে বিষয়গুলো হচ্ছে অনেক বেশি অর্গানাইজড, অনেক বেশি সিকিউর, এরকম ইস্যুগুলোকে আমি বলছি। যদি আমি বলি বাংলাদেশের পার্সপেক্টিভ আর আমেরিকান পার্সপেক্টিভ, তাহলে টোটালি ডিফারেন্ট। ওরা যদি ডিভাইস দিয়ে পরীক্ষা নেয় যে কোশ্চিনগুলো ডিভাইসে আসবে এবং সে ওই কোশ্চিন ওখান থেকে দেখে দেখে পড়ছে, তো সেই ক্ষেত্রে ওই কোশ্চিন আউট হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, রাইট? কারণ ওটা ছাপাতে গিয়েও চুরি হওয়ার সম্ভাবনা নেই, আবার যারা কোশ্চিন ট্রান্সপোর্টেশনে যাচ্ছে সেখান থেকেও চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই না? আমি ধরেই নিচ্ছি যারা কোশ্চিন বানাচ্ছে, কোশ্চিন লিখছে, তারা এটাকে লিক করছে না, রাইট? বাট ওই যে ওখানে যে সামান্য একটা মিল দেখা যাচ্ছে যে কোশ্চিন বানানোর যে পার্সনটা, সে কিন্তু অনেস্ট হতে হবে, আর যারা দায়িত্বে আছে তাদের অনেস্টির বিষয়টাকে, জায়গাটাকে এক দুইজনই কন্ট্রোল করতে পারছে। কারণ ওই এক্সামিনারের কাছে সকল কোশ্চিন যাচ্ছে, সে হয়তো রুটিন মাফিক সে কোশ্চিন গুলো দিয়ে দিচ্ছে, মানে এক দুইজন সৎ থাকলেই চলে, তাই না? তো আর এখানে এক্সামিনার মানে যিনি কোশ্চিন বানাচ্ছেন তিনি কিন্তু কমন, তার মানে সিকিউরিটির কিছু জায়গা লিক হওয়ার সম্ভাবনা আছে, নেই বলবো না। ফ্রেমওয়ার্কে এসে সিকিউরিটি যে সব সময় 100% আমাকে সাপোর্ট দেবে সেটাও কিন্তু না, ওকে? বাট অনেক বেশি সিকিউর, তাই না? বুঝতেই পারছেন যে তারা কোশ্চিন সরাসরি চলে আসছে, এখানে প্রিন্ট হওয়া বা ট্রান্সপোর্টেশনের কোনো সমস্যা না থাকার কারণে চান্স অনেকটাই কমে যাচ্ছে, লিক হওয়ার চান্স অনেকটাই কমে যাচ্ছে। তো আমাদের যে স্ট্রাকচারে পরীক্ষা হয়, ওই স্ট্রাকচারে লাইক যদি আমি মিল করি, তাহলে পিএসপি প্রোগ্রামিং এর মাধ্যমে যদি একটা প্রজেক্ট বানাই, যেরকম ওই ফাঁক ফোকর থাকবে, তাই না? সিকিউরিটিতে ওই আমাদের সিস্টেমটাও কি তাই, যে ফাঁক ফোকর আছে, কোশ্চেন সবগুলোই পরীক্ষার আগে পাওয়াই যায়, রাইট? এবারও পাওয়া যাচ্ছে নাকি আমি শুনলাম। আচ্ছা, যাই হোক, এটা অথরিটি দেখবে, এটা আমাদের এখানে কোনো কিছু বলার নেই, আমরা শুধু অবজেকশন দিতে পারি, রাইট? যাক, আমি নিজেও দেখি নাই,
আমি বলতেও পারি না যে না কোশ্চেন লিক হয়েছে বা আউট হয়েছে, বাট এটা মিডিয়াতে দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি এক্সাম্পল দিচ্ছিলাম কি র কোডিং আর ফ্রেমওয়ার্ক বেসড কোডিং এর জন্য। এটাও পিএসপি, এটাও পরীক্ষা পদ্ধতি, রাইট? এক একজনের এক এক রকম, স্ট্রাকচারড অ্যান্ড সিকিউর। ওখানে একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে এবং সেটাকে সিকিউর করে ফেলেছে, স্ট্রাকচার থাকাতে সেটাকে সিকিউর করে ফেলেছে। ফ্রেমওয়ার্কও কাইন্ড অফ, ফ্রেমওয়ার্কও কাইন্ড অফ যে সেটাকে সিকিউর করে ফেলেছে। এবং কোড লিখতে হবে একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনে, ঠিক আছে? তো শুধুমাত্র আপনি স্ট্রাকচার মেনেই কোড লিখতে বাধ্য থাকবেন এবং সিকিউরিটিও এখানে এনশিওর করছে, আপনার হাত পাও কিছু অংশ বেঁধে ফেলছে, আর আপনি যদি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি না পান তাহলে কিন্তু আপনি ওখানে ইন্টারেস্ট ফিল করবেন না, তাই কিনা? যেখানে আপনাকে একটু কষ্ট করেই কাজ করতে হচ্ছে, যদিও কাজটা অনেক দ্রুত হচ্ছে, স্মার্ট হচ্ছে, বাট একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনে তো করতে হচ্ছে, সেখানে যদি এক্সট্রা ফ্যাসিলিটি না থাকে তাহলে কি আপনি সেখানে থাকবেন? বা যারা এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছে তাদের সাথে কি ওই স্ট্রাকচারটা কি টিকে থাকতে পারবে? পারবে না। মনে করেন 10 জন একটা নির্দিষ্ট স্ট্রাকচার বানিয়েছে, রাইট? এবং যে বেশি বেশি ডেভেলপারদের সাহায্য করবে তাকেই তো ডেভেলপাররা বেশি ইউজ করবে, তাই কিনা? সবাই সিকিউর বলছে যে না ঠিক আছে এটা সিকিউর, স্ট্রাকচার মেনে চলছে, বাট ওই যে যে বেশি অ্যাডভান্টেজ দেয় বেশি লোকজন সেখানেই যায় এবং সেভাবেই কিন্তু পপুলার হয়ে ওঠে। লাইক ল্যারাভেল এখন সবচেয়ে বেশি জনপ্রিয় পিএসপিতে, বাট সবসময়ের জন্য কিন্তু সে জনপ্রিয় ছিল না। সে শুরু থেকেই এক্সট্রা কিছু ফ্যাসিলিটি, এক্সট্রা বলতে পারেন হেল্প এবং টেকনিক্যালি কিছু পরিবর্তন আনার কারণে এখানে বেশ কিছু বেনিফিট পাওয়া যাচ্ছে এবং ডেভেলপাররা এইদিকেই বেশ নজর দিচ্ছে আর কি কাজ করার ক্ষেত্রে। তাই বলে যে শুধু ল্যারাভেলেই কাজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পিএসপির জন্য তাও কিন্তু না। 100টা প্রজেক্টের মধ্যে 80টা প্রজেক্ট হয় পিএসপিতে, আর 80কে যদি আমি আমার 100তে নিয়ে যাই তার মধ্যে 60 থেকে 65 ভাগ হয় ফ্রেমওয়ার্কে আর বাকি হয় অবজেক্ট ওরিয়েন্টেড এবং র কোডিং এ। তার মানে তাদের সংখ্যাও একেবারে কম না। আমি যদি বলি 60 ভাগ প্রজেক্ট হয় হচ্ছে ফ্রেমওয়ার্কে, 60 ভাগকে যদি আমি 100তে রূপান্তর করি তার মধ্যে 25 ভাগ হয় ল্যারাভেলে। দ্যাট মিনস 70% ফ্রেমওয়ার্ক প্রজেক্ট কি ল্যারাভেল দিয়ে হচ্ছে না, বাট ফ্রেমওয়ার্ক দিয়ে হচ্ছে। একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দিয়ে হচ্ছে না, অনেকগুলো ফ্রেমওয়ার্ক দিয়ে হচ্ছে, সেই কারণে ল্যারাভেলকে বেস্ট বলা হচ্ছে বা মোস্টলি ইউজড বলা হচ্ছে। বেস্ট আমি বলবো না ফ্রেমওয়ার্কের মধ্যে, বাট মোস্টলি ইউজড আমি বলতে পারি। বোঝা যাচ্ছে? তো অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে কোডিগনেটর, কেক পিএসপি ফ্রেমওয়ার্ক, সিম্ফনি, হ্যাঁ, এরকম জেন ফ্রেমওয়ার্ক, এরকম নাম্বার অফ ফ্রেমওয়ার্ক রয়েছে যার সংখ্যা আপনি গুণেও হয়তো শেষ করতে পারবেন না। বা আপনি যদি ওয়েবে সার্চ করতে থাকেন মানে নেম আসবে লিস্ট আকারে অ্যারাউন্ড 30-40 ফ্রেমওয়ার্কের নাম কিন্তু চলে আসবে। বাট সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে এখন ল্যারাভেল, তারপরে হচ্ছে ওয়াইআইআই, এরপরে আছে কোডিগনেটর বা কোডিগনেটর ওয়াইআই সোয়াপ করে ফার্স্ট সেকেন্ড থার্ডে, দেন আছে কেক পিএসপি, সিম্ফনি, জেন ফ্রেমওয়ার্ক, এইগুলো। হ্যাঁ, তো ল্যারাভেল ফ্রেমওয়ার্ক 12তে আসছে, 13তে তেমন কিছু করতে পারেনি, 14তেও না, 15তে কিছুটা পপুলারিটি পাওয়া শুরু করে এবং 15 থেকে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থায় আছে এবং প্রতিনিয়তই তার পপুলারিটি বাড়ছে। তো আমাদের দেশীয় পার্সপেক্টিভে আমরা যেহেতু আমাদের দেশ পিএসপিতে বেশি কাজ করে এবং পিএসপি ফ্রেমওয়ার্কেরও একটা ট্রেন্ড আছে, তো সেই কারণে ল্যারাভেল ফ্রেমওয়ার্কের চাহিদা আছে প্রচুর। ল্যারাভেল ফ্রেমওয়ার্ক জানা থাকলে চাকরি পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। বুঝাতে পেরেছি? তো আমরাও ওই বিষয়টায় মাথায় রেখেই আগাবো যে চাকরির জন্য যে যে বিষয়গুলো জানার দরকার পড়ে। একটা কোম্পানি যখন আপনাকে চাকরি দেবে তো সেই ক্ষেত্রে আপনার কিছু বিষয় জানতে হবে। ফ্রেমওয়ার্ক জানা থাকলে ফ্রেমওয়ার্ক দিয়ে ব্লেড মাস্টারিং, লগ ইন অথেন্টিকেশন, দেন ক্রুডিং,
সামথিং লাইক এই বেসিক অপারেশন গুলো যদি আপনার জানা থাকে আপনি চাকরি খুব সহজে পাবেন এবং ছোট ছোট প্রজেক্ট তৈরি করা থাকলে আপনি জুনিয়র পোস্টেই সরাসরি জব পেয়ে যেতে পারেন। ওকে, সো আমরা ল্যারাভেলে কনসেন্ট্রেট করব, ল্যারাভেল ইনস্টল করব, বাট ল্যারাভেল ইনস্টল করার আগে আমরা টার্মিনালের মাধ্যমে ইনস্টল করব বেসিক্যালি কমান্ড লাইন দিয়ে। আপনারা laravel.com সাইটটাতে একটু ভিজিট করেন। একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট আপনারা তার আগে বানাবেন। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক কি, ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ কি এবং ল্যারাভেলে কি আছে যা দেখে আমরা একে প্রায়োরিটি দিচ্ছি। ফ্রেমওয়ার্ক কি, ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি এবং কি দেখে আমরা ল্যারাভেলকে চুজ করছি বা 1 নাম্বার বলছি। ঠিক আছে, এটা ডক অ্যাসাইনমেন্ট বানিয়ে ফেলেন। দেন আমি ল্যারাভেলের ইনস্টলেশন, দেন একটা প্রজেক্ট কিভাবে আমরা তৈরি করব সে বিষয়গুলো দেখব। স্টার্ট। শাহিল আসো। কিছু লাইব্রেরিজ কিছু নির্দিষ্ট মেথড রয়েছে যে ফিচার্স গুলো ইউজ করে বড় প্রজেক্ট ইজিলি করতে পারে এবং কি সিকিউরিটি দিক থেকেও কি ভালো সিকিউরিটি প্রোভাইড করতে পারে। আর কিছু অ্যাডিশনাল আর কেউ বলবে? জুবাইর বলেন যে কেন ল্যারাভেল? ফ্রেমওয়ার্ক তো অনেকগুলোই আছে, আমরা ল্যারাভেল কেন করছি? আপনি তো পড়েন না, আপনাকে কোনো কাজ দিলে আপনি চুপ করে বসে থাকেন, এটা আপনার জন্য অশনি সংকেত। যতই সময় দিতে চান এটা মিস করে যাবেন, অনেক কিছু আপনার বোধগম্য হবে না যখন আপনি ক্লাসে পারফর্ম করছেন না। আপনি বুঝতে পারছেন, ইটস ওকে। অনেকে সব ক্লাস শেষ পর্যন্ত থাকলে সব বোঝে কিন্তু কোড লিখতে গেলে আর পারে না, কারণ কোড প্র্যাকটিস কম। বুঝতে পেরেছেন? এখান থেকে বের হয়ে আসেন। মোহাম্মদুল হাসান, মহিউদ্দিন, হ্যাঁ বলেন। লারাভেল ফ্রেমওয়ার্কটা আমরা ইউজ করব এজন্য যেটা অনেকগুলো ফাংশন এবং অনেক স্ট্রাকচার রয়েছে যেটা আমাদের ওয়েবসাইটের জন্য সিকিউর, মানে ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা সিকিউরলি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এবং এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমরা খুব সহজেই অল্প সময়ে যে কোনো ধরনের সফটওয়্যার বেসড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তারপর এটা কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যেমন একটা ক্লিন এবং সিম্পল এপিআই ওভার দ্য পপুলার সুইফট মেইলের লাইব্রেরি। এটার স্ট্রাকচারগুলো ক্লিন এবং সিম্পল। এবং এটার যে এপিআই গুলো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের এই মেইল বা এসএমএস কোডগুলো ইউজ করতে পারি, যেটার মাধ্যমে আমরা নোটিফিকেশন সেন্ডিং এই ধরনের ফ্যাসিলিটিগুলো ব্যবহার করতে পারি। ওকে, ল্যারাভেল শেখার জন্য বা ল্যারাভেলে কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা laravel.com। হ্যাঁ, আমরা শিখবো এখান থেকে, ভিডিও ম্যাটেরিয়ালস পাবো, অনলাইনেও প্রচুর ম্যাটেরিয়ালস রয়েছে, বাট সবকিছুর ঊর্ধ্বে ম্যাটেরিয়ালসের জন্য যে ল্যারাভেল আমি খুব ভালো মতো জানতে, শিখতে, বুঝতে পারবো, যেখান থেকে তার নাম হচ্ছে laravel.com। তাদের নিজস্ব সাইট, নিজের ডকুমেন্টেশন আছে, নিউজ আছে, ল্যারাকাস্ট আছে, ডিসকাশন বোর্ড, রাইট? ওই যে কমিউনিটি থাকে না, সামথিং লাইক, সো ফ্রগ আছে। সো সেখান থেকে অনেক কিছু হেল্প এখান থেকে আপনারা পেতে পারেন। ডকুমেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং যতগুলো ভার্সন আছে ল্যারাভেলের সবগুলো ভার্সনের জন্যই ডকুমেন্টেশন রয়েছে। এখন পর্যন্ত লেটেস্ট যে ভার্সন সেটা এখান থেকে পাওয়া যায় 5.6। এটা একেবারে রিসেন্ট রিলিজ, রাইট?
এটা একেবারে রিসেন্টলি রিলিজ, 5.5 কিন্তু একেবারে স্টেবল, বাট 5.6 এও আমরা যেতে পারি, সমস্যা নেই। বাট এর জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, সেটা হচ্ছে আমার পিএসপি ভার্সন হতে হবে 7.1, হ্যাঁ 7.1.3 মিনিমাম। এখন আমাদের পিএসপি ভার্সনটা কত সেটাও কিন্তু আমাদের এখন গুরুত্ব সহকারে দেখতে হবে। যখন আমরা ল্যারাভেল ইনস্টল করছি তখন আমার মেশিনে পিএসপি ভার্সনটা কত রয়েছে। আমি একটু অ্যাডমিনে ক্লিক করি, ঠিক আছে, একটু চেক করে নেই যে আমাদের পিএসপি ভার্সনটা কত, যদি আমরা 5.6 ইনস্টল করতে চাই। ল্যারাভেল কেন, যে ল্যারাভেল সিকিউর, ল্যারাভেলের সাথে লেটেস্ট যে ইস্যুগুলো রয়েছে টেকনোলজিক্যাল ইস্যুতে, আপনারা হয়তো নাম শুনেছেন অ্যাঙ্গুলার জেস। অ্যাঙ্গুলার জেস খুবই গুরুত্বপূর্ণ। সো এই অ্যাঙ্গুলার জেসটা মতোই আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্ক বললে ভুল হবে, লাইব্রেরিজ আছে, ভিউজেস, যেটা এই ল্যারাভেলের ভেতরে ইনবিল্ড আছে, যে পেজ রিফ্রেশ ছাড়াই সব অ্যাকশনগুলো এক্সিকিউট করা যায়। এটা একটা অ্যাডভান্টেজ। প্রচুর কোড জেনারেট করা যায় টার্মিনাল থেকেই। কম্পোজার মানে পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার ইউজ করছে ল্যারাভেল, ফার্স্ট ফ্রেমওয়ার্ক, ফার্স্ট পিএসপি ফ্রেমওয়ার্ক যা পিএসপি ডিপেন্ডেন্সি ইঞ্জিনটা ইউজ করে, কম্পোজার যেটাকে আমরা নর্মালি বলি। এবং এর মাধ্যমে আমরা কোড জেনারেট করে ফেলতে পারি খুব সহজেই, যা আমাদের ডেভেলপমেন্টটাকে অনেক বেশি ফাস্টার করে এবং মোর স্ট্রাকচারড করে, রাইট? সো এটা হচ্ছে বলতে পারেন যে ল্যারাভেল বেশি বেশি ইউজ হওয়ার পেছনের কারণ। এবং পিএসপি যেভাবে আগাচ্ছে, ল্যারাভেল তার সাথে তাল দিয়েই আগাচ্ছে। অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো কিছুটা পিছিয়ে আছে বলেই ল্যারাভেলের জনপ্রিয়তাটাও কি বেশি। ওকে, তো ভার্সনিং ইস্যু, আমাদের মেশিনগুলোতে 7.1.3 থাকতে হবে যখন আমরা ল্যারাভেলের 5.6 ভার্সনটা আমরা দেখতে চাচ্ছি। তো এছাড়াও আমরা যদি দেখি যে 5.5, আমি 5.6 এবং 5.5 এর পার্থক্য কি সেটা আমরা আস্তে আস্তে বলবো। বাট এখানে যদি আপনারা দেখেন যে আপনার পিএসপি 7 ভার্সন হলেই কিন্তু চলে, রাইট? সো আপনি 5.5 ইনস্টল করতে গেলে আপনার মেশিনে 7 লাগবে, আর 5.6 ইনস্টল করতে গেলে আপনার মেশিনে 7.1.3 লাগবে মিনিমাম। লেটস চেক যে আমি আমার মেশিনে জ্যাম্প, হ্যাঁ যে জ্যাম্পের 7 ভার্সনটা রয়েছে, আই ডোন্ট নো যে এটা বেসিক্যালি কোন ভার্সনটা। এটা 7 ভার্সন, আমি আগে যেটা রান করেছি এটা ইনফ্যাক্ট 7 না। আপনাদের মেশিনগুলো দেখতে হবে যে এটা 7 ভার্সন কিনা। আমি এটা রান করাই। হেরে যাবে, বল এদিক সেদিক যাচ্ছে, এদিকে মারতেছে ওদিকে যাচ্ছে, এদিকে মানে ভাগ্যে জোরে আছে, আর একটা অটোমেটিক পড়ে যাবে কালকে সকালের মধ্যে। আচ্ছা, সরি সরি সরি, আমি টুলটা কেটে দিলাম। এটা তো কুইট, এটা থাকবে। এই যে অ্যাডমিনে গেলেই আমি বুঝতে পারবো যে এর ভার্সনটা কত। আমাদের কাছে কোন ভার্সনটা, এই যে না হবে 7.1.7। একটু চেক করে দেখেন তো আপনাদের মেশিনগুলোতে 7.1.7 আছে কিনা।
ওই যে htdocs এর মধ্যে যে ইন্ডেক্স ফাইলটা আছে, ইন্ডেক্স ফাইলটা রিনেম করা আছে, ওটা 1টা রিমুভ করে দেন, তাহলে লোকালহোস্ট লিখলে এই পেজটা আসবে এবং এখান থেকে বোঝা যাবে যে আমাদের PHP ভার্সনটা কত। এটা কি XAMPP লেটেস্ট ভার্সনে ইনস্টল করলে চলবে? আচ্ছা, তাহলে আমাদেরটাতে লেটেস্ট ভার্সন ইনস্টল হবে, রাইট? এখন কথা হচ্ছে যে আমার যে ভার্সন, ইন্টারেস্টিংলি আমরা যখন ফ্রেমওয়ার্ক ইনস্টল করি, ওকে, আমরা যখন ফ্রেমওয়ার্ক ইনস্টল করি, ফ্রেমওয়ার্ক ইনস্টলের আগে কম্পোজার ইনস্টল করে নিতে হয়। ল্যারাভেল ফ্রেমওয়ার্ক ইনস্টল করার আগে কি করতে হয়? কম্পোজারকে ইনস্টল করে নিতে হয়। এখন একটা মেশিনে একটা কম্পোজার ইনস্টল থাকলেই আর কোনো সমস্যা করে না, সবগুলো PHP এর htdocs এর মধ্যেই কম্পোজারকে পাওয়া যায়। এবং কম্পোজার কি বিষয়টা একটু খেয়াল করেন, আমি যখন শিফট ক্লিক করে রাইট ক্লিক করব, এই যে ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার বা ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, এরকম একটা বিষয় কিন্তু এখান থেকে থাকে। এবং কম্পোজারের ইস্যুতে আমি যদি আমার আরেকটা ড্রাইভে যাই, ডি ড্রাইভেও আমার জ্যাম্প আছে এবং ওখানেও আমার কম্পোজারের ইনস্টল আই থিংক আছে। এই যে এখানে পাওয়ারশেলের কথা বলা হচ্ছে, রাইট? এই পাওয়ারশেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার এটাতে ওই যে পিসি ভার্সনটা দেখাচ্ছে, কি ভার্সন? ভার্সনটা চেক করতে পারছি কেন ওই htdocs এর মধ্যে পাচ্ছে না, ইন্ডেক্সই দেওয়া আছে, কেন পাবে না? লিংকটা পাচ্ছে না। তাহলে ওই জ্যামটাই রানিং আছে কিনা চেক করেন, কারণ একাধিক জ্যাম থাকতে পারে কম্পিউটারগুলোতে। ওকে, সো কম্পোজার কি সেটা একটু বলে নেই। PHP ডিপেন্ডেন্সি ম্যানেজার, আর এই ডিপেন্ডেন্সি ম্যানেজারটার কাজ হচ্ছে যে টার্মিনালের মাধ্যমে আমরা খুব দ্রুতই বেশ কিছু কাজ করতে পারবো যদি আমাদের মেশিনে ডিপেন্ডেন্সি ম্যানেজার ইনস্টল করা থাকে। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মানে কম্পোজার যদি না থাকে, হ্যাঁ, কম্পোজার যদি না থাকে তাহলে টার্মিনালের কমান্ডগুলো কাজ করবে না। আর্টিসান বলা হয়, হ্যাঁ, আর্টিসান কমান্ডগুলো হচ্ছে আর্টিসান কমান্ডের, আর্টিসান কমান্ডগুলো কাজ করে কম্পোজারের উপরে। হ্যাঁ, নরমালি যে কমান্ডগুলো আমরা চালাবো, কমান্ড লাইনের মাধ্যমে ল্যারাভেল ইনস্টল করব, কমান্ড লাইনের মাধ্যমে আমি কোড জেনারেট করব, অলওয়েজ আর্টিসান কমান্ড চালাতে হবে। আর্টিসান কমান্ড যখন চালাবো তখন আমার মেশিনে কি থাকতে হবে? কম্পোজার থাকতে হবে। তো কম্পোজার কি, আমি খুব সহজে কম্পোজারটা ডাউনলোড করে নিয়ে আসতে পারি কম্পোজারের সাইট থেকে, গেট কম্পোজার থেকে। দেখেন গেট কম্পোজার থেকে আমি ডাউনলোড করব আর কি কম্পোজার। এই যে exe ফাইল, ছোট ফাইল, কয়েকশো কিলোবাইট মাত্র। আমি ইনস্টলেশন দেখাচ্ছি, প্রয়োজনে আমি দিয়েও দিচ্ছি পেন ড্রাইভে। এই যে সেটআপ exe ফাইল অলরেডি আমার এখানে আছে এবং এই মেশিনেও ইনস্টল আছে। বাই দ্য ওয়ে, নো প্রবলেম, আমি আবারও ইনস্টল দিচ্ছি, এটা মাল্টিপল টাইম ইনস্টল দেওয়া যায়।
এই যে কম্পোজার সেটআপ ফাইল। সো কম্পোজারটা ইনস্টল করার সময় একটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি রান করাচ্ছি, ইয়েস, নেক্সট, এই যে পাথটা দেখিয়ে দিতে হবে। তার মানে এই যে আমার ই ড্রাইভে জ্যাম 7 আছে না, php.exe অলরেডি আমার ইনস্টলড, রাইট? আমি আবারও দিতে পারি, নো প্রবলেম। তো কিভাবে পাথটা দেখাবেন, আপনি ব্রাউজ করবেন, আপনি যে মেশিনেই যে ড্রাইভেই আপনার জ্যাম্প ইনস্টল থাকুক না কেন ওই জায়গায় যাবেন, ওই ড্রাইভে আপনি যাবেন। আমি ব্রাউজ করে দেখাচ্ছি, আমার ই ড্রাইভে আছে জ্যাম্পটা, জ্যাম্প 7। এর ভেতরে দেখবেন পিএসপি নামে একটা ফোল্ডার আছে, এই যে পিএসপি, এর ভেতরে একটা ফাইল আছে php.exe, দ্যাটস ওয়ান, এই যে php.exe। এই পাথটা দিয়ে আপনি নেক্সট করে ইনস্টল করে দেবেন, রাইট? তার মানে আমার ওই জ্যাম্পের জন্য অ্যাপাচিতে আমার কম্পোজারটা কি থাকলো, ইনস্টল থাকলো। আমি নেক্সটে যাচ্ছি, আমার প্রক্সি নাই। এই যে ভার্সন 7.1.7 এর ক্ষেত্রে আমার কম্পোজারটা ইনস্টল হচ্ছে, ডাউনলোড কম্পোজার এন্ড ইনস্টল। এটা অলরেডি আপডেট হবে, কোনো সমস্যা হবে না। অলওয়েজ কি হয়, যদি একবার ইনস্টল থাকে আবার ইনস্টল দিলে আপডেটটা নিয়ে নেয়। হ্যাঁ, বুঝতে পেরেছি? যেহেতু আমার অনেকদিন ধরে আপডেট করা নেই, এই আপডেটটাও কাজে লাগবে, আদারওয়াইজ কোনো প্রবলেম ক্রিয়েট করতো। এটা প্রি রিকুইজিট। আমি যখন ল্যারাভেলকে আমার মেশিনে ইনস্টল করতে যাব, ল্যারাভেলের গাইডলাইন অনুযায়ী আমার পিএসপি 7 গ্রেটার হতে হবে 7.1। আমি 5.6 এ কাজ করব, একেবারে লেটেস্ট। এবং সেক্ষেত্রে 7.1.3 ওপেন এসএসএল, এটা জ্যাম্পে অলরেডি থাকে, পিডিও থাকে, এমবি স্ট্রিং থাকবে, টোকেনাইজার এবং এক্সএমএল। এটা বাই ডিফল্ট জ্যাম্পের যে লেটেস্ট ভার্সন আছে 7.1 বা একেবারে লেটেস্ট, সেখান থেকে আপনি খুব সহজে পাবেন। এবার ল্যারাভেল ইনস্টল করার যে বিষয়টা, যে ল্যারাভেল কয়েকভাবে ইনস্টল করা যায়, বাট বেস্ট পলিসি, আমরা যেহেতু কম্পোজারের মাধ্যমে যাচ্ছি, এই যে এখানে বলা আছে যে কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট, প্রিফার্ড ডিস্ট, ল্যারাভেল দেন প্রজেক্টের নাম। এই কমান্ডটা যখনই আমরা রান করে দিব, রাইট, তখনই এটা অটোমেটিক ল্যারাভেলকে ইনস্টল করে নেবে। সো আমার কম্পোজার ইনস্টলেশন কি ফিনিশড। সো আমার মেশিনে জ্যাম্প আছে, জ্যাম্প আমি ইনস্টল করে দেখাবো না, কম্পোজার আমি দেখালাম। এবার ল্যারাভেলকে কিভাবে আমি ইনস্টল দিব, একেবারে গাইডলাইন অনুযায়ী যাচ্ছে। কিন্তু একটু খেয়াল করেন যে একদম ডকুমেন্টেশনের ফার্স্টে আমরা ইনস্টলেশন সেগমেন্টে আছি, ঠিক আছে? আমরা ইনস্টলেশন সেগমেন্টে আছি এবং লেফট সাইডে অনেকগুলো মেনু আছে যেগুলো আমাদের সাহায্য করবে। হ্যাঁ, এই যে টিউটোরিয়ালে অনেকগুলো মেনু আছে। আমি যদি বেসিকে যাই, আমি যদি স্টার্টেডে যাই, একটি ইনস্টলেশন, কনফিগারেশন, ডিরেক্টরি, স্ট্রাকচার থেকে শুরু করে অনেক কিছু এখান থেকে দেখতে পাচ্ছেন। বাই দ্য ওয়ে, সো আমরা কোন কমান্ডটা নিব, এখান থেকে কপি করে নিব যাতে কোনো ভুল না হয়। আমি কপিটা করলাম এখান থেকে, প্রজেক্টের নামটা শুধু আমি পরিবর্তন করব। কমান্ড লাইনে আমি কিভাবে যাব একটু খেয়াল করেন। আমি কমান্ড লাইনে যাচ্ছি, যেহেতু আমার জ্যাম্পের মধ্যে যেতে হবে, জ্যাম্পের 7 htdocs-এ আমার যেতে হবে। এখানে এসে আমি শিফট ধরে রাইট ক্লিক করে আমি ওপেন পাওয়ারশেল করছি। এটা কমান্ড লাইন যা, পাওয়ারশেলও কি তাই, বা শিফট ধরে রাইট ক্লিক করবেন, হ্যাঁ, যাতে ওই ফোল্ডারে আপনি টার্মিনালে চলে আসতে পারেন। হ্যাঁ, htdocs এর ভেতরে, যেহেতু ল্যারাভেলের প্রজেক্টটা কোথায় থাকবে, htdocs এর মধ্যে। তো আমরা যদি আমাদের এই পার্টিকুলার ফোল্ডারটা দেখি, পাওয়ারশেল এখানে আসছে, দেখেন PS-E3 মানে পাওয়ারশেল জ্যাম্প 7 এর মধ্যে htdocs এ আছে। সো এখানে ওই কমান্ডটা যদি আমরা পেস্ট করে দেই, দুইবার পেস্ট হয়েছে, কম্পোজার, রাইট, কম্পোজার কিন্তু লাগবে, ক্রিয়েট প্রজেক্ট, দেন প্রিফার্ড ডিস্ট,
এটা লিখতে হয় যে একদম লেটেস্ট ভার্সন যেন নিয়ে আসে ল্যারাভেলের রিপোজিটরি থেকে। বেসিক্যালি সে নিয়ে আসবে গিট থেকে, ল্যারাভেলের যে গিট অ্যাকাউন্ট আছে না সেখান থেকে সে একেবারে লেটেস্টটাকে টান দিয়ে নিয়ে আসবে। বাট লেটেস্টটা টান দেবে কি দেবে না এটা নির্ভর করবে কার উপরে, আমার জ্যাম্পের পিএসপির ভার্সন কত আছে তার উপর বেস করে। পিএসপির সাথে কম্পিটিবিলিটি যাকে পাবে তাকে নিয়ে আসবে। মনে করেন আমার মেশিনে পিএসপি আছে 5.6, তাহলে সে 5.6 হচ্ছে পিএসপি ভার্সন, সেক্ষেত্রে হয়তো 5.3 বা 5.4 কে নিয়ে আসবে যদি পিএসপি ভার্সনের সাথে মিলে যায়। আমার লেটেস্টটা নিয়ে আসবে না, কারণ লেটেস্টটা নিয়ে আসার জন্য পিএসপি যে ভার্সন থাকা দরকার সেটা নেই, তাই বলে সে আমাকে এরর দেখাবে না, সে ইনস্টল করে নেবে আমার পিএসপির সাথে মিল করে তার ভার্সনটা ইনস্টল করে নেবে। যেহেতু আমার লেটেস্ট আছে আমার লেটেস্টটাই আমি পাবো। আমি ব্লগ প্রজেক্টের নাম ল্যারাভেল ব্লগ ব্যাচ 11, একবারে সবাই দিলে সবারটাই আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে, বাট একজন একজন করে দিলে 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, 2-3জন করে দিলেও হবে। সো আমি ইনস্টল করে নিচ্ছি, তারপর আমি এই পাশ এভাবে বলছি। হ্যাঁ, আপনি ইনস্টল করেন, তার আগে এই অবস্থায় আপনারা এনে রাখেন যে আমার জ্যাম্প আছে, আমার কম্পোজার আছে এবং কম্পোজার কমান্ডের মাধ্যমে আমি ল্যারাভেল ইনস্টল করছি। আমি এন্টার দিচ্ছি। এই কমান্ডটা কিন্তু মুখস্থ করার দরকার নেই, আমি ওখান থেকে নিয়ে আসি, বাট এটা কিন্তু আপনি লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। কোথায় কি কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফারেড ডিস্ট ল্যারাভেল প্রজেক্টের নাম, রাইট? ইন্টারনেট ম্যান্ডেটরি, ইন্টারনেট থাকতে হবে, কম্পোজার ইনস্টল থাকতে হবে, কম্পোজার ইনস্টল এবং আপডেট থাকতে হবে। যদি কম্পোজার পুরনো হয় আমি তো ইনস্টল করে নিলাম আবার, রাইট? আদারওয়াইজ এখানে এসে আপডেট কম্পোজার নামে একটা কমান্ড দেবেন, তারপরে এই কমান্ডটা রান করাতে হবে আমাদের। ঠিক আছে, ওকে। সো ইনস্টলেশনটা প্রোগ্রেস করুক, একটু সময় নেবে ফার্স্টে। রিপোজিটরি বলে যে একটা বিষয় আছে, এটা কনসেপ্ট আছে আপনাদের? সাবভার্সন নেই। বেসিক্যালি যেটা মনে করেন আপনারা এখানে যতজন আছেন স্টুডেন্ট, আর 10 জন 8 জন, অনলাইনে 2 জন এবং ক্লাসরুমে আছেন, সো টোটাল 10 জন স্টুডেন্ট আছেন আজকের দিনে। তো আমরা সবাই যদি একটা প্রজেক্টের অংশ হই, ঠিক আছে, সবাই সবার পজিশন থেকে সবার মেশিন থেকে যখন আপনি কোড লিখছেন, এটা কোড লেখার পরে এটা কমিট বলে একটা বিষয় আছে, যে আপনি কমিট যখন করবেন এটা সব সার্ভারে চলে যাবে। আবার যখন আপনি আপডেট করবেন তখন সবার কাছে সবার কোড চলে যাবে। বুঝতে পেরেছেন? বুঝেন নাই? আবারও বলছি, মনে করেন একটা সেন্ট্রাল জায়গাতে আপনার একটা কোড আছে, আপনারা সবাই যখন কমিট করবেন যার যার কোড ওই জায়গায় চলে আসবে। আবার যখন আপডেট নিয়ে নেবেন তখন ওই জায়গার কোডটা আবার সবার কাছে চলে যাবে। না, ডিলিট করার কোনো সুযোগ নেই, ওইটার অ্যাক্সেস একজনের কাছেই থাকে, কোম্পানির ওনার অথবা টিম লিডার প্রজেক্ট ম্যানেজার তার কাছে থাকে। এবং শুধু এতটুকুই না, যে কে কতটুকু চেঞ্জ করেছে সেই ইনফরমেশনও সেখানে থাকে, যে কি পরিবর্তন হয়ে এখানে আসলো। আপনি যদি 10 বার কমিট করেন, 10 বারে কি কি পরিবর্তন করে এই ফাইলটা আপনি কমিট করেছেন সেটা ওখানে থাকে। একই ফাইলে যদি কেউ দুইজন লিখে ফেলে, একই লাইনে কোড ক্র্যাশ হয়ে যায়, এটাকে কনফ্লিক্ট বলে, রাইট? ঠিক সেরকম একটা ইঞ্জিন হচ্ছে, ওয়েব ইঞ্জিন হচ্ছে গিটহাব। গিটহাব ওয়েবসাইট, বাট গিট আছে যেটা অ্যাকচুয়ালি রিপোজিটরি, যেখানে আপনি একসাথে একাধিক ডেভেলপার কাজ করতে পারেন। তো ইনফ্যাক্ট ওদের ইন্টারনাল যে রিপোজিটরি আছে ল্যারাভেলের, তারা ওটাকে কানেক্ট করে রেখেছে গিটের সাথে। যখনই আপডেট দিয়ে দেয়, কমিট করে দেয় এবং এটা সাডেনলি টেস্টেড, তখন ওই কোডটা সরাসরি গিটে চলে আসে। এবং আমরা যদি এই কমান্ডের মাধ্যমে রান করাই তখন খুব দ্রুতই কি আমরা আমাদের প্রজেক্টটা মানে একেবারে লেটেস্টটা পেয়ে যাই। ওকে, আমি এটাকে কেটে দিয়ে আবার নতুন করে দিচ্ছি, এটা ফাস্টার হতে পারে। গিটহাব তো হিউজ একটা বিষয়। এখন গিট প্রোফাইল না থাকলে চাকরি পাওয়া যায় না। আপনার কি কাজ আছে সেটা গিটে রাখেন, যেন সবাই ওটাকে দেখতে পারে, কোড টোড সহ। কারণ আপনি গিট ইউআরএল যখন দিয়ে দেবেন, গিট থেকে কোড ডাউনলোড করে নেওয়া যায়। তার মানে আপনার প্রজেক্টগুলো আপনি গিটে তুলে রাখবেন, যে কোডগুলো প্রজেক্টগুলো আপনি করেছেন। ওইটা থাকে, ওটা যদি আপনার টেস্টেড থাকে
মানে আপনার যদি পারচেজ থাকে সেটা একরকম, আর যদি ওপেন সোর্স হয় যে আপনি সবাইকে দিয়ে দেখাতে চাচ্ছেন নো প্রবলেম, সেটা একরকম। আর যদি আপনার প্রফেশনাল কোনো প্রজেক্ট হয় ডেফিনেটলি তো আপনি দেবেন না। বুঝতে পেরেছেন? শুধু নাম লিখবেন, কি কাজ করে সেটা ডিটেল ওখানে দিয়ে রাখবেন। বুঝা যায়? Laravel batch 11 blog Laravel batch 11। আপনারা একটু দেন তো, একজন দেন, কার অবস্থা কি সেটা একটু আমি দেখি। আমি দিয়েছিলাম স্যার, আপনার মতো অবস্থা স্যার। পরিবর্তনটা কি এগুলো স্যার? পরিবর্তনটা কি আছে? ওকে, সো একজন রান করেন তো, কি অবস্থা হয় আমি একটু দেখি। দিয়েছেন না? এখানে 2-3 লাইনের একটা এক্সিকিউশন আসবে, তারপরে দেখবেন htdocs এর মধ্যে আমার একটা ফোল্ডার জেনারেট হয়েছে। ঠিক আছে, যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, দেন ইনস্টলেশনটি স্টার্ট হয়ে যাবে। আমাদের ইনস্টলেশন শুরু হয়েছে এবং এটা 5.5.28 ডাউনলোডিং। হ্যাঁ, হ্যাঁ, ভার্সন কিন্তু দেখাচ্ছে যে ইনস্টলেশন Laravel ভার্সন 5.5.28। আমার সাথে যেটা কম্প্যাটিবিলিটি পেয়েছে সেটাকে সে ডাউনলোড করছে। এবং হ্যাঁ, এবং এখানে দেখেন যে ব্লগ Laravel batch 11 নামে একটা ফোল্ডার অটোমেটিক জেনারেট হয়েছে এবং এর ভেতরে এখনো কোড আসা কিন্তু শুরু করে নাই, এমটি, রাইট? বাট কিছুক্ষণের মধ্যে আমরা এর ভেতরে কোড দেখতে পাবো। প্রত্যেকটা প্রজেক্টের জন্য কি আমাকে এভাবে ইনস্টল করে নিতে হবে, প্রত্যেকবার ইনস্টল? রাইট, প্রতিবারই ইনস্টল করে নিতে 5-10 মিনিটের ব্যাপার। হ্যাঁ, ইন্টারনেট স্পিড যদি ঠিক থাকে। সো এই যে ডাউনলোডিং কন্টিনিউইং, এটা সময় নেবে না আর বেশি। স্যার এই ব্লগটা ওয়ার্ডটা কোনো মানে ইউজ না কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, না জাস্ট নাম, আপনার নামও দিতে পারেন, তাহলে ওইটা দিয়েও হবে একই। এই যে আমাদের প্রোগ্রেস হচ্ছে, হ্যাঁ, ইনস্টলেশনটা প্রোগ্রেস হচ্ছে। লিস্টটা যখন আপনারা দেখবেন, কয়েক জায়গায় দেখবেন সিম্ফনির কথা বলা আছে, যে ডিপেন্ডেন্সি গুলো মানে ভেন্ডর গুলো মোস্টলি সিম্ফনির তে ইউজ হওয়া যে ভেন্ডর গুলো সেগুলো আবার ল্যারাভেলেও ইউজ হচ্ছে, রাইট? মানে সিম্ফনি এবং ল্যারাভেলের মধ্যে সম্পর্ক আছে। বুঝতে পেরেছি? সিম্ফনি অনেক পুরনো, 2007-এর, আর ল্যারাভেল অনেক পরে আসছে, 2012-তে। হ্যাঁ, তো সেই হিসেবে এদের মধ্যে একটা যোগসাজশ পাওয়া যায়, বাট কি হিসেবে আছে, কিভাবে কি তারা ডাটা ম্যানেজ করে সেটা আমাদের জানা নেই, বাট তাদের ভেতরে একটা রিলেশন রয়েছে। দেখেন আমাদের বেশ কিছু বিষয় এখানে হয়েছে, এবং প্যাকেজ সাকসেসফুলি কিউ জেনারেট হয়ে গেল।
ওকে, আমাদের কিটা, এই যে কিটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের ইনস্টলেশনটা এবার না এসে শেষ হয়েছে। কি হয়েছে, আমাদের অ্যাপ্লিকেশন কি জেনারেট হয়েছে। আমাদের জন্য একটা অ্যাপ্লিকেশন কি জেনারেট হয়েছে এবং এটা সেট হয়েছে। দেন ভেন্ডর গুলো ইনস্টল হয়ে গেছে এবং সাথে সাথে কোনো এরর মার্ক নেই। ওকে, পোস্ট অটোলোড ডাম্প, এটা ইলুমিনেটের একটা ইস্যু যেটা আর্টিসানের মাধ্যমে ডিসকভার করা গেছে। ইস্যুগুলো আমাদের আপাতত ঠিক অতটা প্রবলেম ক্রিয়েট করবে না যে কি হচ্ছে না হচ্ছে, বাট একটা জিনিস দেখবেন যে যখনই ইনস্টল হবে তখন যেন এরকম একটা কি জেনারেট হয় এবং সেট সাকসেসফুলি বলে। দেন ওকে, আমার ল্যারাভেলটা ইনস্টল হয়েছে এবং ভেন্ডরগুলো এখানে আছে এবং সাকসেসফুলি ইনস্টল হয়েছে। যাই হোক, এদিকে শাবাব এবং শাকিলকে বলবো যে আমারটাতে 35টা ইনস্টল হয়েছে, ওদের 34টা ইনস্টল হয়েছে। হ্যাঁ, 35টা ভেন্ডর ইনস্টল হয়েছে। বাই দ্য ওয়ে, এখন যদি আমরা আমাদের এই প্রজেক্টটাকে রান করাতে চাই, রান করালে এই অবস্থায় দেখব। এই যে এটা কি সরাসরি চলে আসে না। আমরা একটা কাজ করি, ওই htdocs এর মধ্যে ইন্ডেক্স ফাইলটাকে রিনেম করে ফেলি এখন। এই যে এর মধ্যে আমাদের এই যে প্রজেক্টটা ব্লগ ল্যারাভেল ব্যাচ 11, একে যদি রান করা, এটা ক্লিক করলাম, একটু খেয়াল করেন, ক্লিক করার পর কিন্তু ভেতরে ঢুকে গেছে। পাবলিকের উপরে ক্লিক করলেই আমাদের প্রজেক্টটা দেখা যাবে, ছোট্ট করে লেখা আসবে যে ল্যারাভেল প্রজেক্ট। এই যে উপরে ল্যারাভেল চলে আসছে না, এই যে ল্যারাভেল কথা দেখাচ্ছে এবং ডকুমেন্টেশন, ল্যারাকাস, নিউজ, ফ্রগ আর গিটহাব দেখাচ্ছে, রাইট। সো আমাদের কাছে ফ্রেমওয়ার্কটা আছে। ওকে, আজকে ফ্রেমওয়ার্কের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ক্লাস, এনভায়রনমেন্ট সেটআপ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। আমাদের এনভায়রনমেন্ট সেটআপ হয়েছে, আন্ডারস্ট্যান্ডিংটা খুব দ্রুতই আমরা করতে পারবো, কোথায় কি করতে হয় বা কে কিভাবে কাজ করে। এই যে এত বড় একটা ফ্রেমওয়ার্ক, রাইট, এখানে ফাইল ফোল্ডারের সংখ্যা একেবারে খারাপ না। যদি আমরা ফাইল ফোল্ডারের সংখ্যা, সাইজ সবকিছু দেখতে চাই, প্রপার্টিসে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো 27 মেগাবাইট। এখানে ফাইল আছে 6467টা ফাইল তৈরি করা আছে, বিষয়টা খেয়াল করেন। 6467 ফাইল আছে, ফোল্ডার আছে 1281টা, রাইট। এর ভেতরে ফোল্ডার আছে এবং এর মধ্যে আমরা এখন পর্যন্ত এক লাইনেরও কোড লিখি নাই, যা দিয়েছে কে, ল্যারাভেল দিয়েছে। সো একটা প্রজেক্ট তৈরি করতে হলে এর পর থেকে আমাকে কোড লিখতে হবে। একেবারে ব্ল্যাঙ্ক একটা কিছু আমার সামনে আছে যেটা ইউজ করে আমি আমার প্রজেক্টটা করতে পারি। আমি কোথায় কোড লিখবো, আমি কোথায় কোড লিখবো, কিভাবে কোড লিখবো, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। কিভাবে এর ফিচারগুলো আমরা ইউজ করতে পারি সেটা এই কোর্সের আলোচনার বিষয়, রাইট। বাট ইন্টারনাল কোড কেন এটা লিখলো, কিভাবে এটা লিখলো, এগুলো নিয়ে আলোচনা করার সুযোগ এখানে নেই। কারণ ফ্রেমওয়ার্ক যারা বানিয়েছে তারা নিজেরাই বোঝে যে কেন তারা এইভাবে লিখেছে এবং যা লিখেছে সব পিএসপি দিয়েই লিখেছে, কারণ ফ্রেমওয়ার্কটা কি, পিএসপি এর। ওকে, এই যে হাজারো ফাইল ফোল্ডার দেখছেন, ম্যাক্সিমামই যদিও ভেন্ডরের, রাইট। আমি যদি বলি যে আমি ভেন্ডরকে বাদ দিয়ে যদি আমি ভেন্ডরকেই শুধু প্রপার্টিসটা দেখি ভেন্ডরের, তাহলে আপনারা একটু খেয়াল করতে পারবেন যে আমার টোটাল ফাইল ছিল কত, 6600, এর মধ্যে ভেন্ডরেই আছে কি 6381, আর ফাইলের সংখ্যা, এই যে ফোল্ডারের সংখ্যা ছিল 1241, ওটা বেসিক্যালি 1281 ছিল। তার মানে 40টা ফোল্ডার আছে ল্যারাভেলের নিজস্ব, আর বাকি সবই কি ভেন্ডরের। এন্ড ভেন্ডর হচ্ছে, আমি যদি ভেন্ডরকে ফেলেও দেই,
ফিনিশিং স্টেজটা কি দেখাবে ইনস্টলেশন হুম ওকে সো ভেন্ডর ফেললেও কিন্তু ফ্রেমওয়ার্ক কাজ করবে, বাট এই যে হেল্পলাইন কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। অনেক সময় অনেক কঠিন কাজ, অনেক বড় কাজ খুব চট করে আপনি ইউজ করতে পারবেন, যে কাজ হয়তো একজন ডেভেলপার করতে 10-15 দিন লেগে যেতে পারে, ওই ভেন্ডর ইউজ করলে আপনি একদিনেই সেই কাজটা সেরে ফেলতে পারেন, অথবা 2-4-5 ঘন্টায় সেই কাজটা আপনি সেরে ফেলতে পারেন। তার মানে আপনার এক্সট্রা হ্যান্ড কি ভেন্ডর। ওকে সো এখানে অ্যাপ নামে যে ফোল্ডারটা রয়েছে এর ভেতরেই মূলত আমাদের কোডগুলো লিখতে হবে। অ্যাপের যে এইচটিটিপি আছে, এখানে কন্ট্রোলার আছে, এবং এই জায়গাটাতেই আমাদের কন্ট্রোলার ক্লাস তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি কোড যখন আমরা করব এখানে করব বা লিখব এই কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে। আরেকটা ফোল্ডার আছে রিসোর্সের মধ্যে ভিউ নামে একটা ফোল্ডার আছে, এখানে আমাদের যে ভিউ ফাইলগুলো, ব্লেড ফাইলগুলো এখানে তৈরি করে রাখতে হবে। আমাদের যে ডিজাইন ফাইলগুলো থাকবে সব থাকবে কোথায়? এখানে রিসোর্সের ভিউ এর মধ্যে। আর ক্লাস ফাইলগুলো থাকবে কোথায়? অ্যাপ্লিকেশনের এইচটিটিপির কন্ট্রোলারের মধ্যে। ওকে সো দুইটা লোকেশন আমরা দেখলাম। এই বুটস্ট্র্যাপের মধ্যে থেকে এই অ্যাপ্লিকেশনকে রিবুট কন্ট্রোল করা হয় ডিজাইন সেন্স থেকে বা আদার্স ফ্যাক্টর থেকে। সো এই বুটস্ট্র্যাপের অ্যাপ ফাইলের মধ্যে কিছু কোড আছে যেখানে কিছু পরিবর্তন আনতে হবে, আমরা দেখব। আর কনফিগ নামে যে ফোল্ডারটা রয়েছে, এই কনফিগের মধ্যে কিছু ফাইল আছে যা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যখন নতুন ভেন্ডর ইনস্টল করব এখানে এই কোডগুলো অ্যাড করতে হবে। অথেন্টিকেশনে যদি কখনো চেঞ্জ করতে চাই, অথ ক্লাসে আমার কিছু পরিবর্তন আনতে হবে। ডেটাবেজের কানেকশন রিলেটেড যদি কোনো কিছু হয়, যে লাইক আমি ইএনভির মাধ্যমে কানেকশন করব না, তখন এই ডেটাবেজ ফাইলের মাধ্যমে কানেকশন করা যায়। ইমেলের জন্য অটোমেটেড একটা লাইব্রেরির কনফিগারেশন দেওয়া আছে, সেটা এখান থেকে পারা যায়। তার মানে সেশনের কাজ অনেকাংশে এখানে করা আছে, সেশনের কনফিগারেশন এখান থেকে আমি দিতে পারি। ইনফ্যাক্ট কনফিগারেশন বলতে বোঝায় যে প্রিরিকুইজিট কিছু দেওয়া, যে ল্যারাভেলকে বুঝিয়ে দেওয়া যে না আমি নতুন একটা কিছু করেছি বা নতুন কিছু করতে চাচ্ছি অথবা ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি, যে কনফিগারেশন আছে তাতে পরিবর্তন আনতে হবে না, আদারওয়াইজ নতুন কিছু আমাকে অ্যাড করতে হবে। ওকে সো কনফিগ ফোল্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। ডেটাবেজ, এখানে ইন্টারেস্টিং একটা কাজ হয় ল্যারাভেলে, যে আমরা স্কিমা তৈরি করতে পারি। ল্যারাভেলে স্কিমা তৈরি করে রাখা যায়, যেটা কোড আকারে। স্কিমা মূলত ডেটাবেজের ইস্যু, বাট আমরা ফাইল আকারে ডেটাবেজের টেবিল ডাটা তৈরি করে এই ল্যারাভেলের মধ্যে রেখে দিতে পারি, এবং মাইগ্রেশন কমান্ডের মাধ্যমে সরাসরি ডেটাবেজে টেবিল দেওয়া, ডাটা দেওয়ার কাজগুলো করতে পারি। এটা ল্যারাভেলের অ্যাডভান্টেজ। আমি বলছিলাম যে কারণে মানুষজন ল্যারাভেল ইউজ করে। বলেন। স্কিমা বলতে বোঝায় যে ভিজিবল কোনো একটা কিছু, টেবিলের একটা রূপ যা দেখলে খুব সহজে বোঝা যায় যে এখানে কি কি ধরনের ফিল্ড আছে এবং কি টাইপ তাদের, এবং কত লেন্থের ডাটা সে নিতে পারে, সেটাকে স্কিমা বলে। টেবুলার পদ্ধতিতে বোঝানো, যে ফিল্ডের নাম আছে, কোন ফিল্ডটা প্রাইমারি সেটা বলা আছে, ফিল্ডের টাইপটা কি, এর লেন্থটা কত, সবগুলো সেখানে সুন্দর করে বলে দেওয়া আছে। আচ্ছা ওকে এরপর আসছে পাবলিকের মধ্যে মূলত যেটা হয়ে থাকে যে আমরা এখানে রিসোর্স গুলো রাখি, যে অ্যাডমিনের যে টেমপ্লেটের যে ইমেজ সিএসএস জাভাস্ক্রিপ্ট, ফ্রন্ট এন্ড টেমপ্লেটের যে ইমেজ সিএসএস জাভাস্ক্রিপ্ট, সেগুলো কোথায় থাকে? এই পাবলিক ফোল্ডারে। ওকে রিসোর্স তো আমি দেখালাম। রিসোর্সের মধ্যে কি থাকছে? ভিউ ফাইলগুলো থাকছে। রাউটস এর মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা ওয়েব রাউটসটাকে মেইনলি ইউজ করব। এই রাউটারই মূল কন্ট্রোল করে, ইউআরএল একরকম আর ডিসপ্লে করবে আরেক রকম, এই যে ইস্যুটা অত্যন্ত পাওয়ারফুল ল্যারাভেলের। ওকে স্টোরেজ এবং টেস্ট, এটা বেসিক্যালি যে আমি যদি এখানে কোনো ডাটাপত্র রেখে দিতে চাই, এখানে ফ্রেমওয়ার্কের বেশ কিছু ইস্যু রয়েছে। সো স্টোরেজটা আমরা প্রজেক্ট যখন প্রোগ্রেস করবে তখন প্রজেক্টের ভেতরে যদি কোনো
কোনো একটা ফাইল মনে করেন যে অটোমেটিক জেনারেট করতে হবে, রাইট করে রাখতে হবে ফর সিকিউরিটি, অথবা আমরা আমাদের এমন কোনো স্কোপ নেই যে লাইক আমরা মনে করেন যে সিকিউরিটি এনশিওর করার জন্য কিছু বিষয় কিছু ইনফরমেশন আমরা ফাইলে রাইট করে রাখছি এবং ওখান থেকে তুলে আমি ম্যাচ করছি, এবং হতে পারে সেটা সেশন, হতে পারে সেটা পাসওয়ার্ড। সো এর জন্য এই স্টোরেজ ফোল্ডারটা আমরা নর্মালি ইউজ করে থাকি। টেস্টার তেমন কোনো ভ্যালিড ইউজ নেই বা প্রোগ্রামিং ডেভেলপমেন্টের সময়ে যখন টেস্টিং পারপাস হয় যে লাইক আমি টেস্ট কেস অনুযায়ী টেস্ট করছি, ইউনিট টেস্টিং ডেভেলপাররা যখন করে থাকে তখন এই ফোল্ডারের ইউজ করে থাকে। আর ভেন্ডর যেটা হচ্ছে যে থার্ড পার্টি, যেটা ল্যারাভেল নিজে যে লিখেছে সেটাও কিন্তু না, যে ল্যারাভেলের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে ল্যারাভেলের সাথে যুক্ত হয়েছে। ল্যারাভেল বলছে না তুমি এগুলো ইউজ করতে পারো। এছাড়াও আরো হাজারো লাইব্রেরিজ বা ভেন্ডর রয়েছে যেটা আপনি যে কোনো সময় ইনস্টল করতে পারেন। এটা ফ্রেমওয়ার্কের বিশেষত্ব। হ্যাঁ, আপনি থার্ড পার্টি ভেন্ডর ইনস্টল করতে পারেন, আর বাই ডিফল্ট এখানে 35টা ভেন্ডর দেওয়াই আছে। আচ্ছা, এর মধ্যে এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে সব ফাইলই খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে কম্পোজার জেসন যেটা সেটাও গুরুত্বপূর্ণ, বাট এই ইএনভি ফাইলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইএনভিটা মূলত ডেটাবেজের কানেকশন বা কোনো কিছু ব্লক করা এর রিলেটেড কাজ করে, যে লাইক আমি কোনো একটা পার্টিকুলার ফোল্ডারে অ্যাক্সেস দিব না বা আদার্স কোনো একটা কিছু আমাকে করতে হবে, সেটা .htxs এর মাধ্যমেও করা যায়, ইএনভির মাধ্যমেও করা যায়, বাট ইএনভি দিয়ে মূলত ডেটাবেজের কানেকশন রিলেটেড কাজগুলোই আমরা মূলত করে থাকি। যে এই প্রজেক্টটা যখনই মানে কাজ করা শুরু করবে তখন এই ইএনভি ফাইলের মাধ্যমে ডেটাবেজের কানেকশনটা তৈরি হবে। এই যে যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে ডেটাবেজের সাথে যদি আমি কানেকশন করতে চাই এই কয়েকটা লাইনের মাধ্যমে আমি ডেটাবেজের কানেকশন করতে পারি। ইমেলের কনফিগারেশনও এখান থেকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। হোস্টিং যে লোকাল হোস্টের যে ইস্যুটা সেটাও এই ফাইলের মাধ্যমেই এনশিওর করা হয়। সো ইএনভিটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল। সো আন্ডারস্ট্যান্ডিংটা আমরা কোথায় কি করব তার সম্পর্কে জাস্ট একটা বিস্তর ধারণা আমরা দেওয়ার চেষ্টা করছি এই ক্লাসে। ইনস্টলেশনটা হয়েছে এবং কোথায় কি করে সে বিষয়টা আমরা দেখছি। তো প্র্যাকটিক্যাল ইউজটা শুরু হয়ে যাবে আর কি, যে কিভাবে আমরা ল্যারাভেলকে ইউজ করব। আই থিঙ্ক এখন পর্যন্ত সবারই ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওভার দ্য সেশন আমরা বুঝলাম কিভাবে একটা কমান্ড আমরা মাত্র শিখেছি, রাইট, এবং সেই কমান্ডটা রান করার মাধ্যমে আমরা ইনস্টল করেছি। এখন আপনি যদি এটা বাসায় গিয়ে আবার ইনস্টল করতে না চান, এটা কপি করে নিয়ে যাবেন, বাসায় htdocs এ রাখলেই কাজ করবে। যদি আপনাকে বলা হয় আরো 10টা প্রজেক্ট বানান, কপি করে করে প্রজেক্টের নাম চেঞ্জ করে দিলেই কাজ করবে। বাট আপনার এখন কোন ভার্সনটা আছে, এই যে কম্পোজারের যে জেসন ভার্সনটা আছে যে 5.5 স্টার, আমার ল্যারাভেল ফ্রেমওয়ার্কের ভার্সন কি 5.5 স্টার, মানে 5.5 এর পরের যে ভার্সনটা সেটা আমার ইনস্টল হয়েছে। সো এটাই লেটেস্ট বেসিক্যালি। আই থিঙ্ক এখানে একটু আমরা দেখি যে এটা রিলিজ হয়েছে কিনা। তো রিলিজড, হ্যাঁ 5.6 তো রিলিজ, বাট আমাদের এখানে তো 5.6 ইনস্টল হলো না, সামহাউ কোনো একটা রিজন রয়েছে। ওকে নাও, সো এখন পর্যন্ত আমরা কিছু কিছু বিষয় দেখলাম যে যার মাধ্যমে আমরা ল্যারাভেলের বেসিক স্ট্রাকচারটা জেনেছি, যে কোথায় কি কোড আমরা লিখতে পারি এবং কিভাবে একটা ল্যারাভেলের প্রজেক্ট ইনস্টল হয় এবং কিভাবে এটাকে পাবলিশড অবস্থা আমরা দেখতে পারি। সো আজকের ক্লাসটা ভেরি স্লো, যে লাইক অ্যারাউন্ড 2 আওয়ার্সে আমরা আমাদের ইনস্টলেশন কমপ্লিট করা এবং স্ট্রাকচারটা জানলাম। বাট পরবর্তী ক্লাসগুলো কিন্তু আরেকটু স্পিডি হবে, কারণ তখন আর আমাদের ইন্টারনেট সংযোগ বা কানেক্টিভিটি
বা একসাথে সবার ইনস্টল করা এবং প্রসেস স্লো হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা নেক্সট ডেতে যেটা করব যে আমাদের মাস্টারিংটা কমপ্লিট হবে। আমি নেক্সট বিষয়গুলো বলছি যে নেক্সট ক্লাসে মাস্টারিং হবে, তারপরের ক্লাসে অথেন্টিকেশন হয়ে যাবে, তারপরের ক্লাসে আমরা হয়তো ক্যাটাগরি অ্যাড করা এবং ম্যানেজ করা শিখে যাব, তারপরের ক্লাসে আমরা ব্লগ অ্যাড ম্যানেজ শিখে যাব, রাইট? তো ইনফ্যাক্ট 5টা ক্লাসেই কিন্তু এটা হলো। দেন 6ষ্ঠ ক্লাসে আমরা ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি ব্লগ ডিসপ্লে করা, রাইট, এবং পপুলার ব্লগ, রিসেন্ট ব্লগ এগুলো দেখে ফেলবো। 7ম ক্লাসে কমেন্টস হবে এবং 8ম ক্লাসে রিভিউ হবে ব্লগ, রাইট? সো ব্লগ কিন্তু 8টা ক্লাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। দেন আমাদের ই কমার্স শুরু হবে। সো তার আগে আমরা যখনই ব্লগ নিয়ে কাজ করব, ইন দ্য মিন টাইম আপনাদের ই কমার্সের টেমপ্লেট মাস্টারিং, ই কমার্সের অথেন্টিকেশন, ই কমার্সে ক্যাটাগরি অ্যাড করা, প্রোডাক্ট অ্যাড করা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের করে ফেলতে হবে। কারণ আমি ই কমার্স প্রজেক্টে গিয়ে আবার এই কাজগুলো করব না। আমি ই কমার্সে গিয়ে শুরুই করব কি শপিং কার্ট দিয়ে। এটা বোঝাতে পেরেছি? সো সেই হিসেবে যেন আপনারা রেডি থাকেন। সো এই পর্যন্ত বা এই বেসিক লেভেল পর্যন্ত সবাই আপ টু ডেট আছে। যারা বেসিক্যালি পিএসপি তে কিছুটা দুর্বল আছে তাদের প্রবলেম ফেস করছেন, বাট আই হোপ এটা একেবারেই নিউ এবং সবার জন্যই নতুন। পিএসপির বেসিক কিছু নলেজ ডেফিনেটলি লাগে, অবজেক্ট ওরিয়েন্টেড নলেজ লাগে, বাট বেশি বেশি প্র্যাকটিস করলে আপনারা এটা ধরে ফেলতে পারবেন। স্যার আপনি যারা আপাতত যেটুকু শেখাইছেন আমাদের আপনার অবজেক্ট ওরিয়েন্টেড আর পিএসপি এসে লাগবে পিএসপি না? না, আপাতত লাগছে না। লাগবে, ডেফিনেটলি লাগবে। লারাভেলের জন্য হ্যাঁ, লারাভেলের জন্য ঠিক আছে, বুঝতে কষ্ট হবে না, রাইট? বাট অবশ্যই পড়াশোনা করবেন অ্যাডভান্স লেভেলের। সো আজকে এখানেই রাখছি।